সে আজ অনেক দিন আগের কথা। গ্রাম বাংলায় তখনও বৈদ্যুতিক বাতি পৌঁছায়নি। গ্রামের মধ্যে মানুষ হ্যারিকেন, টেমি, ল্যাম্পো এইসব দিয়েই তখন কাজ চালাতো। আমি যে গ্রামটার কথা আজকে বলতে চলেছি, এই গ্রামটা কলকাতা শহর থেকে অনেকটাই দূরে। গ্রামের রাস্তাঘাট এখনও কাঁচা, পাকা হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি। গ্রামের রাস্তায় এখনও মাটি, গরমকালে যেমন ধুলো, বর্ষাকালে তেমনই ব্যাদব্যাদে কাদা। গ্রামের মানুষের জীবনযাপন সরল, খুব একটা জটিল নয়। গ্রামের মানুষ তখন শহরে ছুটে যেত না দু পয়সার কাজের জন্যে। এই গ্রামে জীবনযাপনের জন্যে প্রায় সব কিছুই ছিল। একটা স্কুল, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, এমনকি কিছু দূরে একটা রেল স্টেশনও ছিল। বাড়িঘরদোর কিছু কিছু চাচের বেড়া হলেও অধিকাংশ মাটির বাড়ি। গ্রামের একটু দূরে একটা বাজার, সেই বাজারে প্রায় সব কিছুই উপলব্ধি ছিল। আর ছিল একটি ভালো স্কুল, যে স্কুলের প্রধান শিক্ষক ছিল তারাপদবাবু। তারাপদবাবু একটু রাগমেজাজি হলেও মানুষটা ভালো। স্কুলটা অষ্টম শ্রেণী পর্যন্ত। আজকের এই গল্পটা এই তারাপদবাবুকেই ঘিরে। গ্রামের প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা ভক্তি করত, আর ছাত্ররা তাকে জমের মতো ভয় পেত। কারণ তারাপদবাবু পোশাক আশাক থেকে শুরু করে হাঁটা চলা পর্যন্তও সে নজর রাখত প্রত্যেক ছাত্রের উপর। স্কুলের বাইরে ছাত্ররা তারাপদবাবুর সামনে আসতে চাইতো না, কারণ যদি সামনে পড়ে যায় তাহলে গুচ্ছখানিক জবাবের সম্মুখীন হতে হবে তাদের। এই জন্যে তারাপদবাবুকে রাস্তায় দেখলেই হয়তো বাড়ির ভিতরে, আর নয়তো গাছের আড়ালে লুকিয়ে পড়ত। তারাপদবাবুর বাড়ি মাত্র দুজন লোক, সে আর তার গিন্নি। না, ছেলেপুলে তার হয়নি, তা নিয়ে তার কোনো দুঃখ নেই। স্কুলে এতই তো ছেলেপিলে আছে, তাদেরকেই সে নিজের সন্তানের মতোই ভালোবাসত। বাইরে একটু শক্ত হলেও ভিতরটা তার খুবই নরম। সারাদিনে তার মাত্র দুটি বড় কাজ: দিনের বেলায় স্কুলে ছাত্র ঠেঙানো, আর সন্ধে হলেই রামবাবুর ধানের আড়তে তাসের আড্ডা। তার নেশা বলতে এই তাস। তাস খেলতে সে খুবই ভালোবাসে। ঝড় বৃষ্টি তুফান যতই আসুক, তাস খেলাকে কেউ আটকাতে পারবে না। তেমনই এক সন্ধেবেলায় সে তাসের আড্ডার জন্যে বাড়ি থেকে বেরোয়। আজকের দিনটা একটু গুমটো মতো। সারাদিন বৃষ্টি ঠিক হয়নি, কিন্তু রৌদ্রও ঠিকভাবে বের হয়নি। তারাপদবাবু সারাদিন ভাবছে আজকে সে তাসের আড্ডায় যেতে পারবে তো। মাঝে মাঝে আকাশ ঢেকে উঠছে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে অনুভব করছে মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকে মতো উঠছে, আর রাস্তাটা হালকা হালকা আলোকিতও হচ্ছে। এইভাবেই সে তাসের আড্ডার দিকে যেতে থাকে। রাস্তার যা অবস্থা, যদি বৃষ্টি হয় ধুতির অবস্থা খারাপ হয়ে যাবে, তাতে গিন্নি রাগ করতে পারে। রাস্তার দুধারে ঝামটি গাছের বাগান, সেখানে ব্যাঙ ডাকছে। বৃষ্টি এখনো শুরু হয়নি। বৃষ্টি যদি শুরু হয় তবে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে, ধুতিতে কাদাও লেগে যেতে পারে। রাস্তায় যা কাদা হয়, সেখানে হাঁটা খুবই দুষ্কর। ছাতাটাও তো নিয়ে আসা হয়নি। ছাতাটা নিয়ে আসলে হয়তো একটু নিশ্চিন্ত হওয়া যেত, কিন্তু আকাশের যে অবস্থা, বৃষ্টি হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আসার সময় রামবাবুর কাছ থেকে তার ছাতাটা ধার চেয়ে আনতে হবে। মনে মনে এইসব ভাবতে ভাবতে তারাপদবাবু ধানের আড়তের সামনে পৌঁছালো। দরজা খুলে যখন সে ভিতরে প্রবেশ করলো, রামবাবু, নরেন আর পদ তিনজন ঘরের ভিতরে বসে আছে। রামবাবু চেয়ারে হেলান দিয়ে একটু ঝিমাচ্ছে। নরেন আর পদ দুজনে তাস নিয়ে খেলা শুরু করেছে।
দুজনেই খেলছে। আড়তের ভিতরে চারিদিকে ধানের বস্তার লাট মারা, তার মাঝেই সবাই মিলে তাস খেলে। তাস খেলা চলে বেশ অনেকক্ষণই। এর মধ্যে চলে খাওয়া দাওয়া, চা, মুড়ি, বাজি ধরেও খেলে মাঝে মাঝে। যারা হেরে যায় তারা লাড্ডু, গজা, যা বাজি ধরা হয় বিপরীত দলকে খাওয়ায়। তারাপদবাবু তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখে, হ্যাঁ, চিড়ের বস্তা দুটো নিয়ে আসা হয়েছে। বস্তা মানে ছোট বস্তা, চিড়ের এক জাতীয় প্যাকেট। এই দিয়েই আজকে সে বাজি ধরবে। বাড়ি থেকে মনে করে পকেটে ভরে নিয়েছিল সে। রামবাবুর কাছে গিয়ে একটু ঠেলা দিয়েই সে বলে, ও রামবাবু, কেন ঘুমোচ্ছ নাকি? রামবাবু তখন ধড়পড় করে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, আরে আরে মাস্টার, তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য বসে বসে ঝিমিয়েই পড়েছি। পদ তার উদ্দেশ্যে বলল, মাস্টার বাবু, এত দেরি করলে হয়? আমরা কখন থেকে এসে বসে আছি আপনি জানেন? হ্যাঁ? পদ তার উদ্দেশ্যে বলল, মাস্টারদা, এত লেট করলে কি করে হয় বলুন তো? আমরা কখন থেকে বসে আছি আপনার জন্যে। হ্যাঁ, আরে পদ, তুই বুঝিস না? আরে বাড়ি থেকে আসবো তো হাঁটতে হাঁটতে, তারপরে অন্ধকারে রাস্তা, আর বাড়ি থেকে বেরোনোর সময় টর্চ লাইটটাও আনতে মনে নেই। হ্যাঁ, তুই বুঝিস কিছু? নরেন তখন বলল, আরে তারাপদ বাবু, আরে আসেন আসেন, এত লেট করলে কি হয়? আমরা তো মনে করছিলাম আপনি আর আজকে আসবেন না, তা বাড়ির দিকে যাওয়ার একদম মানে ভাবেই নিয়েছিলাম আর কি। তা আসেন, এই চাটা খাইয়ালেন। আমাদের তো চা খায়া হয়ে গেছে, আপনার চাটা খাইয়ালেন। সে কখন দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় খাইতে হইবে এখন। হ্যাঁ, কস কি? চা দিয়ে গেছে? তো তো আমার জন্য চাটা তোরা এত তাড়াতাড়ি নিয়ে আসিস কেন? চা এখন ঠান্ডা অবস্থায় খাওয়া যায় নাকি? কি বলছে, কি বলছে? রামদা, আপনাদেরকে চা খাওয়া হয়ে গেছে? এই এত তাড়াতাড়ি চা খেলেন কেন? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না? আরে মাস্টার, তুমি রাগ করো না। আরে তখন চাটা দিয়ে গেল, আমরাও খায়ালাম। তা আপনি এখন আর খেয়েলেন কি করবেন? আর এখন তো সে হরির দোকান বন্ধও হয়ে গেছে। তা খেয়ালেন। এই, তাড়াতাড়ি তাস বাট। পদ তখন তাস ফাটাতে শুরু করে। তা মাস্টার, আজকে কি বাজে রেখে খেলবেন? আগের দিন তো সে বাসি লাড্ডু, সে কিন্তু আজকে ওই লাড্ডু দিয়ে আমরা খেলবো না, বুঝেছেন? হ্যাঁ, আমি কি বাসি লাড্ডু আনেছি? এই কি বলছে রামদা? আগের দিনকে আমি বাসি লাড্ডু এনেছিলাম? আরে আরে, তুমি চোটো না তো, চোটো না। এই নরেন, ও ছটাস নে, কত বাটা হলো তোর? আরে না না, কি বলছো? এত বড় অপমান আমি শুনতে পারবো না। আমার আগের দিন আমি বাসি লাড্ডু এনেছিলাম। এই নে, আজকে আমি তোদের জন্য চিড়ে এনেছি। চিড়ে দিয়ে আজকে খেলবো। হ্যাঁ। আরে মাস্টার, তুমি চটে যাচ্ছ কেন? আগের দিন তো একটু বাসি ছিল। তারপরে আজকের এই চিড়েটা কি ওই হরির দোকানের? ও জানো তো, সব বাসি মালই বিক্রি করে। আরে না, এটা আমার স্কুলের জিনিস। স্কুলে আমরা সবাই মিলে খাই, সেখান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কি বাসি আনি? আগের দিন লাড্ডু সেখান থেকে এনেছিলাম। ওহ মাস্টার, তুমি ফাও রাগ করছো। আমরা কি সেরকম বলেছি নাকি তোমাকে? চলো চলো, তাস বাটা, তাড়াতাড়ি তাসটা বাড়তো দেখি। মাস্টার, বসো বসো বসো, খেলা শুরু করি। এপদ, আজকে কিন্তু ভালো করে তাস দিবি। অন্য দিনের মতো যদি একটু কারচুপি করেছিস, তোর কিন্তু আমি ঘাড়ে আজকে বাড়ি দেবো কইলাম। আরে রামদা, তুমি চিন্তা করিও না, আমি আজকে সুন্দর করে তাস বাটবো, তুমি দেখো খালি। একদম সুন্দর করে তাস, যদি না দিই তাহলে আমি খেলবো না কইলাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বাট চলতো কি, তাড়াতাড়ি বাট, তাড়াতাড়ি বাট। তা আমাদের তরফ থেকে তো মাস্টার চিড়ে আনছে। তা তোরা আজকে কি বাজি রেখে খেলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা বল, তোরা আজকে কি দিয়ে খেলবি? হ্যাঁ, খালি মুখে কিন্তু খেলবো না, একদম কয়ে দিলাম।
আরে মাস্টার, আজকে আমরা বিড়ি বাজি রেখে খেলবো। হ্যাঁ, আমি বিড়ি খাই না জানিস না, বিড়ি গাছ রেখে আমি খেলবো না। আরে মাস্টার, তুমি চিন্তা করছো কেন? এই দেখো, আমি গুজিয়া আনিছি তোমার জন্য। বাবা, তুই আজকে গুজিয়া আনিসিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, খেল খেল খেল। এ রামদা, নাও নাও নাও, ওদের আজকে হারাতেই হবে একদম। হ্যাঁ। এই বলে তারা চারজন তাস খেলতে শুরু করলো। আরে আরে, কি সব ফেলছিস? খেলতে পারিস না তো আসিস কিসের জন্যে? হ্যাঁ, আরে মাস্টার, ওরা যা পারে করুক না, তোমার কি হয়েছে? আরে মাস্টার, তুমি খেলো না তোমার মতো, আমরা দেখতেছি। আরে মাস্টার মনে হয় একটুখানি পারছো না, তাই আমাদের তাই থেকে হিংসা হচ্ছে মাস্টারের। এই, হিংসা মানে কি? তোদের তাস থেকে আমি কি করবো? তে ঠিকঠাক তাস ফেল, উল্টে যাচ্ছে কেন তোদের তাস? খেলবো না কইলাম। ও মাস্টার, তোমার পিছনে দেখো কি ইঁদুর মনে হচ্ছে। এই কোথায়? এই এই, কি বলছিস? ইঁদুর মানে? আরে মাস্টার, ওরা তোমার চটাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এই ধানের আড়তের মধ্যে ইঁদুর কোথাতে আসবে? তাহলে তো আমার ব্যবসা লাটে উঠবে, বোঝো না তুমি? ওই হারামজাদা, তুই আমার চটাচ্ছিস? হ্যাঁ, খেলবো না কইলাম। হেই নে তোদের তাস, আমি চলে যাচ্ছি। আরে মাস্টার, আরে মাস্টার, আরে মাস্টার, তুমি যাইও না, যাইও না। হ্যাঁ, খেলবো না, হট। এই বলে তারাপদবাবু যখন ধানের আড়তের দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছে, তখন দেখে অঝোরে বৃষ্টি পড়ছে। মাস্টার তখন বলল, আরে বাবা রে, এ তো বৃষ্টি হচ্ছে, দেখো ঝেপে একেবারে। এর মধ্যে বাড়ি যাবো কি করে? আরে মাস্টার, ওই জন্য তো বললাম ফিরে এসো, ফিরে এসো। এ রামদা, তোমার সাথীখান দাও দেখি, কালকে তোমাকে ফেরত দিয়ে দেবো, বাড়ি পর্যন্ত পৌঁছায়। আরে এই ছাতিয়া কি আমি এনেছি নাকি? ছাতি তো বাড়ি, এই সময় এখন বৃষ্টি হবে কে জানতো? আমি কি ছাতি এনেছি? সে তো বাড়ি। এসো এসো, খেলো, তারপরে বৃষ্টি থামলে তো বাড়ির যাইও। না, তাহলে কি? আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু কয়ে দিলাম, এরপরে যদি করে এরা মুচ চিংড়ে তাল শুরু করে, আমি কিন্তু আর খেলবো না কইলাম, ঠিক আছে? আরে মাস্টার, আর করবো না, তুমি এই যে এই যে। মাস্টার রাইগে গেছে পুরো একদম, দেখ না। বৃষ্টি যখন থামলো তখন বেশ ভালোই রাত হয়েছে। রামবাবু মাস্টারকে বলল, মাস্টার, এই রাত্রিরে তুমি কোথা দিয়ে বাড়ি যাবে? মাস্টার তখন বলল, ওই তো একটাই তো রাস্তা, সেখান দিয়ে যাবো। ঠিক আছে, তবে আমার কথা শুনে যদি তুমি আজকে ওই রাস্তা দিয়ে না যাও, তবেই মনে হয় মঙ্গল হইবে। কেন, আবার কি হলো? আরে আজকে তো অমাবস্যা, তুমি তো আবার এসব জিনিস মানো না। অমাবস্যা, তাই কি হয়েছে? কিছু হয়নি। ঠিক আছে, সাবধানে যাও। আর কি কমু তোমারে, তুমি তো কিছুই মানো না, মাস্টার বলি কথা। এই বলে রামবাবু তার আড়তে তালা দিয়ে মাস্টারকে একটা উজ্জ্ব প্রণাম করে বাড়ির দিকে চলে গেল। মাস্টারও তখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর কাদা হয়েছে। আর হবেও বা না কেন, রাস্তায় এত ধুলো, আর তার উপরে কাঁচা রাস্তা, জল পড়ে পুরো কাদা কাদা অবস্থা। তারাপদ মাস্টার তার ধুতিটা উঁচু করে আস্তে আস্তে হাঁটতে থাকে। জায়গায় জায়গায় জল, সেগুলোকে বাঁচিয়ে আস্তে আস্তে সে রাস্তার মধ্যেখানে সেই কালভার্টটার কাছে গিয়ে পৌঁছালো। কালভার্টের উপরটা পাকা, সেখানে একটু জুতো ঘষে আবার হাঁটতে শুরু করলো। সে হাঁটছে, হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে। খুব একটা অন্ধকার নয়, তবে অন্ধকারে যেমন মাথা উঁচু করে হাঁটে সবাই, তেমনই হাঁটছে। তাতে বিপদও আছে, যে জায়গায় জায়গায় যেখানে যেখানে জল, সেটাও ঠিকঠাকভাবে খেয়াল করে তাকে হাঁটতে হচ্ছে। মাস্টার মনে মনে ভাবছে, আজকে যদি বাড়ি থেকে টর্চ লাইটটা নিয়ে আসতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। তা কি করার,
মাস্টার নিজ মনে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে এগোচ্ছে। হঠাৎ কিছু দূর দূরে সে একটি প্রাণীকে যেন অস্পষ্টভাবে দেখতে পেল। হঠাৎ খেয়াল করলে মনে হয় কোনো জন্য একটা কালো পাথর বসে আছে। সে একটু থমকে দাঁড়িয়ে পড়ে। তারপরে কিছু দূর যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করে দেখার পরে সে বুঝতে পারে সেটা একটি বিড়াল। বিড়ালটা দেখে তার এই জন্য একটু শিরদাঁড়ার পিছন দিয়ে একটু জলের স্রোতই নেমে গেল। বাহ, এ কত কালো বিড়াল! বিড়ালটা তাকে দেখে একটু ডেকে উঠল। তারাপদ মাস্টার তার উদ্দেশ্যে বলল, হই যা যা, হই হই। এমন করে তাড়িয়ে দিতে শুরু করলো। বিড়ালটা তা শুনে দূরে যাওয়ার বদলে তার দিকেই যেন আসতে থাকে। তারাপদবাবু তার পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যেন বিড়ালটা তার পায়েই বেঁধে গেল। পায়ে বাঁধার পরে তারাপদবাবু তার উদ্দেশ্যে বলল, হই জানোয়ার, কি অসভ্য বিড়াল রে মাইরি, পাই বাজছে, হট। বলে সে একটু চলার গতি বাড়ালো। তারপরে বিড়াল আর তার পেছনে আসলো না। সে আনমনে আবার হাঁটতে শুরু করলো। রাস্তাটা অন্ধকার। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যেন তারাপদবাবুর মনে হচ্ছে তার পাশে কোনো একটি জন্তু যেন হাঁটছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল পাশে একটি গরু। এ অন্ধকারে গরু কোথা থেকে এলো? এ কার গরু? এই ভেবে সে গরুর যত কাছে যাচ্ছে গরু যেন তার থেকে দূরে চলে যাচ্ছে। সে অনেক চেষ্টা করলো গরুটা ধরার। এই দাঁড়া, এই গরু, দাঁড়া দাঁড়া দাঁড়া। চামটি বাগানের মধ্যে দিয়ে সে একটু দৌড়াতেও লাগলো, কিন্তু সে গরুটাকে সে ধরতে পারল না। হঠাৎ করে সে বলে উঠল, হট, যার গরু সে ধরে নেবে, আমার কি ধর, পাগলের মতো আমি দৌড়চ্ছি, হট। আবার সে নিজ মনে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারাপদবাবু যেন একটু থমকেই দাঁড়ালো। সে হঠাৎ যেন অনুভব করছে তার সামনে আর একটা আগের থেকেও বড় কোনো এক জন্তু তার পাশে এসে আবার দাঁড়িয়েছে। সে মনে মনে ভাবলো, এ আবার কোন জন্তু, এত বড়? সে এবার আর সেখানে না দাঁড়িয়ে জোরে জোরে বাড়ির পথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে যেন অনুভব করছে তার পাশ দিয়ে কোনো একটা জন্তু তার সঙ্গে সঙ্গেই হাঁটছে। হঠাৎ সেই জন্তুটা একটু ডেকে উঠল, হাতি কোথার থেকে এলো? বাবা, হাতি! এই ভেবে সে আর একটু জোরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে তার পাশে অনুভব করলো এবার যেন অন্য আরো বড় একটি জন্তু হাঁটছে। তারাপদবাবু একটু থমকে দাঁড়ালো। সে মনে মনে ভাবলো, না, এটা তো সম্ভব না। এ কি আমি স্বপ্ন দেখছি? আমি তো এক্ষুনি তাস খেলে আসলাম, স্বপ্ন এটা হতেই পারে না। তবে এইসব আমি কি দেখছি? এই সব সে ভাবছে, তার পাশে হঠাৎ কি একটা জন্তু যেন ছুটে তার দিকেই আসছে। সে এবার একটু দৌড়াতে লাগলো। তারাপদবাবু দৌড়চ্ছে, পাশে সেই জন্তুটাও দৌড়চ্ছে। আর তারাপদবাবু বুঝতে পারলো এটি একটা ঘোড়া। কিন্তু 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 এ ঘোড়ার মাথা নেই, এ গলা কাটা ঘোড়া। আরে বাপ রে বাপ, এ গলা কাটা ঘোড়া। হঠাৎ তারাপদবাবু এবার দাঁড়িয়ে গেল, আর ঘোড়াটা যেন তার সামনেই অদৃশ্য হয়ে গেল। তারাপদবাবুর গা হাত সব কাঁপছে। সে যেন আর হাঁটতেই পারছে না। কেউ যেন তাকে আটকে ধরে রেখেছে, আর সে হাঁপাচ্ছে। তার নিজের হৃৎপিণ্ডর শব্দ তার কান পর্যন্ত যেন পৌঁছাচ্ছে। তাও মনে জোর লাগিয়ে সে বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। কিন্তু কিন্তু আস্তে আস্তে কি দেখছে সে, তার সামনে একটি বড় উট। সে
সে যেন তার দিকেই আসছে। হঠাৎ হঠাৎ সেই উটটা অদৃশ্য হয়ে গেল। তারাপদবাবু আর হাঁটতে পারছে না, সে ধপ করে মাটিতে বসে পড়ল। তার আর কোনো শক্তি নেই গায়ে। সে বাড়ি পর্যন্ত পৌঁছাবে কি করে সে বুঝতে পারলো না। হঠাৎ সে বুঝতে পারলো সে বসে পড়েছে বট গাছের নিচে। বট গাছের উপর দিয়ে কেউ যেন হাসছে তার দিকে। আর এই বীভৎস হাসি শুনে সে উপরের দিকে তাকালো। উপরের দিকে তাকাতেই সে খেয়াল করলো একটা গলা কাটা কঙ্কাল তার দিকে তাকিয়েছে। এই দিকে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল।